সেহরি শেষ, ফজরের নামাজ হয়ে গেছে, ভোরের আলো ফুটছে। আঙ্কারার প্রেসিডেন্ট ভবনের বিশাল কার্পেট বিছানো ঘরটিতে আলো ম্লান। দেয়ালে ঝুলছে অটোমান সাম্রাজ্যের পুরনো মানচিত্র, যেখানে ভারত মহাসাগরের গভীর পর্যন্ত বিস্তৃত ছিল তাদের প্রভাব। ঘরের মাঝখানে বসে আছেন রিসেপ তাইপ এরদোয়ান। সামনে ছড়িয়ে থাকা গোয়েন্দা রিপোর্টের পৃষ্ঠাগুলো একের পর এক উল্টাচ্ছেন। চোখে তার এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস। সামনে দাঁড়িয়ে থাকা সামরিক কর্মকর্তারা চুপচাপ অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ধীরে ধীরে বললেন, আমরা আবার ফিরছি, এবার আকাশপথে। সাম্প্রতিক সময়ে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন নিয়ে ভারতের উদ্বেগ বেড়ে গেছে। বাংলাদেশ সীমান্তে এই ড্রোন ব্যবহার করা হয়েছে চোরাচালান প্রতিরোধে, কিন্তু ভারতের জন্য এটি যেন অন্য এক অশনি সংকেত। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও মালদ্বীপও এই ড্রোন হাতে পেয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারত এখন 3 দিক থেকে বাইরাক্তারের নজরদারিতে রয়েছে। বাইরাক্তার ড্রোনের বিশেষত্ব কি? এটি 20 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে, ফাইটার জেটের চেয়েও কম খরচে নিখুঁত হামলা চালাতে পারে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে। এই ড্রোন এরই মধ্যে আজারবাইজান, সিরিয়া, লিবিয়া ও ইউক্রেন যুদ্ধে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। পশ্চিমারা একে বলছে যুদ্ধের ভবিষ্যৎ, আর ভারতীয় মিডিয়া বলছে নতুন নিরাপত্তা সংকট। বিশ্লেষকদের মতে ভারতকে 3 দিক থেকে বাইরাক্তার ড্রোন দিয়ে ঘিরে ফেলার অর্থ হল দক্ষিণ এশিয়ায় তুরস্কের আধিপত্য প্রতিষ্ঠার প্রথম ধাপ। এরদোয়ান বহুদিন ধরেই মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য সৌদি আরব ও ইরানের সঙ্গে প্রতিযোগিতা করছে। ভারতীয় উপমহাদেশের 650 মিলিয়ন মুসলমানদের প্রতি তার আলাদা নজর রয়েছে। তুরস্ক চায় বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপকে কৌশলগতভাবে কাছের মিত্র বানাতে। এই কারণেই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে তুরস্কের ভবিষ্যৎ উপস্থিতি অনেক বিশ্লেষকই সময়ের ব্যাপার বলে মনে করছেন। বাংলাদেশ সফরে এসে তুরস্কের মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তারা বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা গড়তে চায়। এটি সফল হলে ভারতীয় প্রভাব খর্ব হবে নিঃসন্দেহে। বিশ্লেষকরা বলছেন, 21 শতকের ভূ রাজনীতি গড়ে উঠবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাঁধে। পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এই অঞ্চলে বসবাস করে, যার মধ্যে অন্যতম শক্তিধর দেশ ভারত। অর্থনীতির দিক থেকেও এই অঞ্চল ক্রমেই গুরুত্ব পাচ্ছে। বর্তমান প্রবণতা বলছে 2050 সালের মধ্যে বিশ্ব অর্থনীতির অন্তত অর্ধেকই এই অঞ্চল থেকে আসবে। ভারত, চীন, ইন্দোনেশিয়া, জাপান সব মিলিয়ে এটি পরিণত হচ্ছে বৈশ্বিক শক্তির নতুন কেন্দ্রস্থলে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও মালাক্কা প্রণালীর ভবিষ্যতের বাণিজ্য ও সামরিক শক্তির মূল চালিকা শক্তি হয়ে উঠবে। ফলে এই অঞ্চলে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে এবং নতুন নতুন আন্তর্জাতিক শক্তি এখানে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠছে। তুরস্ক বরাবরই ভূ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কারণেই তুরস্কের নজর পড়েছে দক্ষিণ এশিয়ায়। বিশ্লেষকদের মতে তুরস্ক এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে তার কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চাইছে। এই উদ্দেশ্যে তুরস্ক বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। বিশেষত বাইরাক্তার TB2 ড্রোন বিক্রির মাধ্যমে তুরস্ক এই অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি সুসংহত করছে। নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন, এটি তুরস্কের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় ভারতকে দুর্বল করার একটি সুপরিকল্পিত ছায়াযুদ্ধের অংশ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্যের দৌড়ে ভারত ইতোমধ্যেই চীনের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। এখন তুরস্কের এই নতুন ভূরাজনৈতিক কৌশল ভারতকে আরও চাপে ফেলতে পারে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের প্রভাব ধরে রাখতে চাইছে, কিন্তু তুরস্কের মতো নতুন শক্তিগুলোর উপস্থিতি ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবলমাত্র অস্ত্র বাণিজ্যের বিষয় নয়, বরং আঞ্চলিক ক্ষমতার নতুন ভারসাম্য গড়ে তোলার সূচনা। ভবিষ্যতে ভারত মহাসাগরে তুরস্কের একটি সামরিক ঘাঁটি গড়ে উঠলেও অবাক হবার কিছু থাকবে না। ভারতের জন্য এটি হতে পারে এক দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতার সূচনা, যা ভবিষ্যতের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারত ও দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রভাব নতুন কিছু নয়।
ইতিহাস ঘাটলে দেখা যায় মোগলরা যারা ভারত উপমহাদেশে প্রায় ৩০০ বছর রাজত্ব করেছিল তাদের পূর্বপুরুষরাও ছিল তুর্কি বংশোদ্ভূত। বাবর নিজেও ছিলেন মধ্য এশিয়ার তুর্কি চগদাই বংশের মানুষ, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে তুর্কিদের অবদান সুদূরপ্রসারী। দিল্লির সুলতানাত, মুঘল সাম্রাজ্য সবখানেই তুর্কি প্রভাব ছিল অত্যন্ত গভীর। এমনকি ভারতে ইসলামের বিস্তারের পেছনেও ছিল তুর্কি যুদ্ধবীরদের ভূমিকা। দিল্লির কুতুব মিনার কিংবা আগ্রার লাল কেল্লা, এই স্থাপত্যগুলোও বহন করে তুর্কি ঐতিহ্যের ছাপ। আজকের ভারত যে সভ্যতা নিয়ে গর্ব করে তার এক বিশাল অংশই তুরস্কের পূর্বপুরুষদের রেখে যাওয়া। তুরস্কের বর্তমান ভূরাজনৈতিক কৌশল হয়তো পুরনো সাম্রাজ্য আধিপত্য ফিরিয়ে আনার প্রাথমিক পদক্ষেপ। ইতিহাসের মতোই আজকের তুরস্ক আবারও দক্ষিণ এশিয়ায় তার উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে, তবে এবার আধুনিক অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে। সময় উল্কার বেগে এগিয়ে গেছে, সাল ২০৪০। এই ভিডিওটা এখন যারা দেখছে তাদের অনেকে তখন মধ্যবয়সে, কেউ বার্ধক্যে। জীবনগুলোতে মার্চের গরমের মতো উত্তাপ নেই, তবে ভারত মহাসাগরের জলরাশি এখনও উত্তাল। উত্তাল ঢেউয়ের উপরে রাতের আকাশের অনেক গভীরে কালো ছায়ার মতো উড়ে চলেছে বাইরাক্তার TB-15। কিন্তু শুধু ড্রোনই নয়, আরও কিছু অদৃশ্য শক্তি এই অঞ্চলে প্রবেশ করছে। মালদ্বীপের সামরিক ঘাঁটির পাশে থেমে আছে এক অজানা নৌযান, যার গায়ে কোনো দেশের পতাকা নেই। রাতের অন্ধকারে কয়েকজন রহস্যময় ব্যক্তি জাহাজ থেকে নেমে আসছে। তাদের পোশাকের নিচে সূক্ষ্ম প্রযুক্তির সামরিক ডিভাইস, হাতে ছোট ক্যামেরা। কয়েক মুহূর্তের মধ্যে তারা ঢাকার এক গোপন সামরিক গবেষণাগারের দিকে রওনা হয়। এই এজেন্টরা কারা? তারা কি তুরস্কের হয়ে কাজ করছে, নাকি এটি এক নতুন কৌশলগত সংঘাতের সূচনা? কেউ জানে না। শুধু একটি জিনিস নিশ্চিত, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, আর এই নতুন ভূরাজনৈতিক খেলায় বড় খেলোয়াড় যারা টানা ৩০০ বছর বটবৃক্ষের ছায়ার মতো ভারত শাসন করেছে, সেই মোগলদের শেকড় তুরস্ক।